আমি তোমাদের একটা স্ক্রিন দেখাচ্ছি। এইটা লাস্ট আলোচনা হয়েছিল বলে আমার বিশ্বাস। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার বলছি সমন দিয়ে। এই যে আয়রন ব্লক অফ মাস 5 কেজি আর তার প্রাথমিক উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল। এই সবুজ রঙের ব্লকটা আর লাল রঙের ব্লকটা আয়রন ব্লকের মাস ছিল 2 কিলো আর ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আমার প্রশ্ন ছিল কোন দিক থেকে কোন কি হিট আসলে দেখব। প্রশ্ন ছিল হুইচ ওয়ান ইজ কারেক্ট। তার মধ্যে সম্ভবত আমার যেটুকু মনে পড়ছে ওই সেকশন বি এর উত্তর দিয়েছিল, ঠিক ওর নামটা কি যেন, স্বর্ণা ভারতী, তাই তো? স্বর্ণা ঠিক আনসার দিয়েছিল যে এখানে দুজনেরই টেম্পারেচার সমান, সেই জন্য কোনো ব্লক থেকেই কোনো হিট ফ্লো হবে না। অর্থাৎ হিট ফ্লোর জন্য কি দরকার? টেম্পারেচার। মাস বেশি বা মাস কম যাই হোক না কেন, কোনো কারণেই কিন্তু হিট ফ্লো হবে যদি না ওই টেম্পারেচারটা কোনোটা কম এরকম থাকে। আমরা সেকেন্ড একটা প্রবলেমে যাব। এইটা দুটো সমান মাসের ব্লক নেওয়া হয়েছে, একটা আয়রন ব্লক তার মাস 5 কেজি আর কপার ব্লক তার মাস 5 কেজি। এর আগে এটা ওই আয়রন ব্লক ছিল, এখানে কপার ব্লক নিয়েছি, তার মাস 5 কেজি, এর টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, এর ইনিশিয়াল টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আগে যুক্তি অনুযায়ী এর ক্ষেত্রেও কোন হবে, কারণ টেম্পারেচার সমান। টেম্পারেচার ডিফারেন্স না থাকলে কোনো হিট ফ্লো হয় না, টেম্পারেচার থাকলে তবে হিট ফ্লো হয়। এবার কতটা হিট হয় সেটা তখন ক্যালকুলেট করতে হয়। তাহলে হোয়াট ইজ রিকোয়ার্ড ফর ফ্লো অফ হিট, কি দরকার পরিবহনের জন্য? তাপমাত্রার পার্থক্য হচ্ছে যেটা এক বস্তুর সঙ্গে আরেক বস্তুর সংস্পর্শ যখন নিয়ে আসা হয় তখন উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপের প্রবাহ ঘটে। এবার দেখো, আমরা এই ক্ষেত্রে আয়রন ব্লক নিয়েছি, এখানেও আয়রন ব্লক নিয়েছি। এর ইনিশিয়াল টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, ইনিশিয়াল টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডাইরেকশন অফ হিট ফ্লো কোনটায় বেশি কোনটায় কম? ডাইরেকশন অফ হিট ফ্লো ন্যাচারালি টেম্পারেচার কোনটা ইকুয়েটরের ব্লকটা, তাহলে হিট কোনটা থেকে কোনটায় ফ্লো করবে? আমার এই ডিরেকশন অফ হিট ফ্লো যে পার্টটা, এই যে অ্যারোটা, এই অ্যারোটা ডিরেকশন দেখাচ্ছে, সেই ডিরেকশনে হিট ফ্লো হবে। সবাই একমত তো? হ্যাঁ স্যার। বেশ, এবার হিট আর হিট লস্ট, কতটা হিট গেইন করবে, কতটা হিট লুজ করবে বা লস্ট হিট কতটা হবে, সেটা বার করবার জন্য আমরা আমরা একটা ফর্মুলার সাহায্য জানা যাবে, সেটাকে আমরা লিখি H = mst বলা হয়। তার মধ্যে মাস অফ দ্য বডি অর সাবস্টেন্স, স্পেসিফিক অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বডিজ এন্ড হুইচ এক্সচেঞ্জ। এটা ইংরেজি। বাংলায় কি দাঁড়ায়? কোন বস্তুর গৃহীত তাপ, বস্তুর ভর, বস্তুর যে পদার্থ দিয়ে তৈরি তার আপেক্ষিক তাপ এবং পার্থক্যের ফলের সঙ্গে সমান। অর্থাৎ এইটা আমি বস্তুর এখানে বসাই, এটা ভর, এস টা এখানে বসাই, তাহলে এটা হবে আপেক্ষিক তাপ। আর পার্থক্যটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, টিটা লিখবো এইখানে ভি। তাহলে হয়ে গেল আমার ফর্মুলা, মানে সহজ ভাষায় H = m s t। এমএসটি টা সংক্ষেপে এমএসটি বলে, আমাদের সুবিধা হবে। এই ফর্মুলাটা কোথা থেকে পাওয়া গেল সেটা লিখি, সেটা দেখার জন্য এবার স্ক্রিনে চোখ দাও। আমি যেটা বলছি দেখো, মাস ভরের সঙ্গে সমানুপাতিক। এই হচ্ছে বিনীত বা বর্জিত তাপ, এটা ভরের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ ভর যদি তত গৃহীত তাপও বাড়বে, গৃহীত তাপের পরিমাণ বাড়বে। কিভাবে বাড়বে আমরা একটা হিসাব করব, সেটা বুঝতে পারবো। এবং H is proportional to T, এমটা হচ্ছে বস্তু বা পদার্থের ভর। স্যার উপরের দিকটা বুঝতে পারছি না, স্যার দেখতে পাচ্ছি না। মুখে বলে দিলাম তো, H = গৃহীত বা বর্জিত তাপ, H সমান m, এইখানে লিখেছি হচ্ছে H সমান m, এই হচ্ছে H সমান T। এটা কি? এটা হচ্ছে বস্তু দুটির মধ্যে
তাপমাত্রা পার্থক্য, difference of temperature in between two bodies, এইটা এটা হচ্ছে মাস বডি, এটা হচ্ছে অ্যাবজর্বড হিট বা রিজেক্টেড হিট। আমরা এর আগে দেখেছি এরকম সম্পর্কে এই প্রশ্ন বি আছে ধরো, এই প্রশ্ন সি আছে ধরো, আমরা এটাকে একসাথে জড়িয়ে কি করি, এই প্রশ্ন বি করি। এই জিনিস আগেও দেখেছো অলরেডি, আমরা তাহলে এই ডান দিকে গুণ করে দিই, ক্লাস 7-এও দেখেছো। তাহলে এইটা এই সম্পর্কটাকে সমীকরণের চেহারা দিলে একটা আমার ধ্রুবক রাশি দরকার, সেই ধ্রুবক রাশিটাকে দিয়ে দিই, তাহলে এবিসি হয়। তাহলে ঠিক এক যুক্তিতে এই যুক্তিটাকে কাজে আমরা এটাকে লিখতে পারি এইচ অনুপাতিক এম টি। এখানে কথা লেখা দরকার, এইচ সমানুপাতিক এম যখন টি সি when t is constant, আর এটা যখন m স্থির, অর্থাৎ when m is constant, অর্থাৎ একটা স্থির তাপের সঙ্গে বিদ্যুৎ তাপটা বা বর্জিত তাপটা সমানুপাতিক হয়। এই সমানুপাতিক mt ঠিক একই যুক্তিতে আমি গুণ করে দিলাম। তখন একটা সমীকরণের চারা দিতে গেলে একটা আমার ধ্রুবক রাশি নিয়ে আসতে হয়, সেই ধ্রুবক রাশিটা এখানে কে লিখেছি, কিন্তু আমি এই লিখবো এস দিয়ে লিখবো, সেই ধ্রুবক রাশিটা এস। এটাকেই সাজিয়ে লিখলে mst করা হয়, সাজিয়ে যদি অ্যালফাবেটিক্যালি সাজাও msc হয়। এই এসটাকে বলা হয় বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি তার আপেক্ষিক তাপ, অর্থাৎ স্পেসিফিক হিট অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য বডি। কিছু বলবে কেউ? স্যার, বলো। স্যার এই পদার্থ বিশেষে আপনি বলছেন যে বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি, তো স্যার সব পদার্থের কেন এক নয় আপেক্ষিক তাপটা? সব বস্তু কি একই পদার্থ দিয়ে তৈরি? না। তাহলে আপেক্ষিক তাপ বিষয়টি কার উপর নির্ভর করে? পদার্থের উপর নির্ভর করে। অর্থাৎ সোজা কথায় একটা সহজ উদাহরণ দিয়ে বলি তাহলে, ধরা যাক ভারতবর্ষের মাটিতে খানিক লোহা নিষ্কাশন করেছো, যেখানে লোহার খনি আছে সেখান থেকে আয়রন এক্সট্রাকশন করেছো, সেই লোহা দিয়ে একটা 1 কেজি বাটখারা বানিয়েছো। তাহলে 1 কেজি বাটখারা বস্তু, সেটা কি দিয়ে তৈরি, কি পদার্থ দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। লোহাটা কোথাকার লোহা? ভারতবর্ষ। আমি ধরে নিচ্ছি একদম 100% বিশুদ্ধ লোহা। আবার তুমি একটা আমেরিকার কোনো একটা লোহার খনি আছে, সেই লোহার খনি থেকে এরকম আয়রন এক্সট্রাকশন করা আছে, লোহা নিষ্কাশন করা আছে, সেটাও 100% বিশুদ্ধ লোহা। সেই বিশুদ্ধ লোহা থেকে তুমি একটা 200 গ্রাম ওজনের বাটখারা বানিয়েছো। সেই 200 গ্রাম ওজনের বাটখারাটা হচ্ছে বস্তু, আর ভেতরে যে মেটেরিয়ালটা দিয়ে ওই বাটখারাটা তৈরি সেটা হচ্ছে পদার্থ। মানে ব্যাপার হবে যে দুটোই যেহেতু 100% বিশুদ্ধ লোহা, দুজনেরই ভারতবর্ষের মাটি খুঁড়ে পাওয়া লোহার আপেক্ষিক তাপ যা হবে, আমেরিকার খুঁড়ে পাওয়া লোহার আপেক্ষিক তাপও তাই হবে, যদি দুটোই একই পদার্থ হয়। অর্থাৎ আপেক্ষিক তাপের মানটা পদার্থের উপর নির্ভর করে, বস্তুর উপর নয়। অর্থাৎ আমি 500 গ্রাম ভরের বাটখারা নিচ্ছি ভারতবর্ষে, 200 গ্রাম ভরের বাটখারা নিচ্ছি আমেরিকায়, তার উপর নির্ভর করছে না। বাটখারাগুলো কি উষ্ণতায় রাখা তার উপর নির্ভর করছে না, তাহলে তার উপর নির্ভর করছে শুধুমাত্র পদার্থের উপর। তুমি যদি লোহা না নিয়ে যদি তামা বাটখারা বানাও, সেক্ষেত্রে কিন্তু আপেক্ষিক তাপ পাল্টে যাবে। তাহলে আমরা এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি যে S equal to H by mt, পারি তো? S equal to H by mt, কোনাকুনি গুণ করে দিলাম, m আর t টাকে s এর এই h এর তলে নামিয়ে নিলাম। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা তৈরি করব। কিভাবে না, এই m টাকে একক ভর নেব, t টাকে একক তাপমাত্রা পার্থক্য নেব, দিয়ে আপেক্ষিক তাপের সংজ্ঞা তৈরি করব। কিভাবে? এই উপরের অংশ মুছে দিচ্ছি, দেখা যাক কিভাবে নিই। চিন্তা করার নেই, ইউটিউবে পেয়ে যাবে, যা প্রশ্ন করতে চাও আর কি। একটা জিনিস তাকে বলে না, ওটা হচ্ছে অনলাইনে এই যে ক্লাস, অনলাইন ক্লাসের ব্যবস্থাটা তখনই কার্যকর হয় যদি ছেলেরা বা মেয়েরা পড়াশোনা করতে আগ্রহী থাকে। যদি আগ্রহী না থাকো তাহলে কিন্তু অনলাইন সিস্টেমে ক্লাস নিয়ে পড়া নেই। কেন বলছি কথা? কারণ আমি জানি তোমাদের অনেকেই আছো যারা এই মিটিং জয়েন করে তারপর অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ো। অন্য কোনো তোমার আর গুরুত্ব কাজ আছে তোমার, সে কাজে তোমরা ব্যস্ত হয়ে পড়ো। তা সুতরাং যারা সত্যি জানতে চাও, জানতে আগ্রহী, তারা লাভবান নিশ্চয়ই হবে, সমস্যা নেই। কিন্তু যারা ক্লাসের মধ্যেই মন দেওয়া যায়, অর্থাৎ
শিক্ষক মহাশয়ের সঙ্গে একদম আই টু আই কন্ট্যাক্ট যখন হয় তখনই কিন্তু আমরা তোমাদের রেসপন্স পাই, তাছাড়া পাই না। তাই বেলা কিন্তু এই ধরনের ক্লাসগুলো দেখতেই পাচ্ছি, এবং আমি তোমাদের এখানে মিটিং এ জয়েন করলাম, তোমাদের নিজেদের মধ্যে গল্পের লেভেল দেখে তোমাদের অষ্টম শ্রেণীর ছাত্র বলে ভাবতে লজ্জা ছিল। সুতরাং তোমার পরিচয় তুমি কি সেটা নিজেরা পরিচয় দিচ্ছ। এটা একটা বুঝতেই পারছো, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, সমস্যাদের কানে যেতে পারে, সেটা সেই আশঙ্কাটা থেকেই যায়। তা সেই রকম কথা সেরকম জায়গায় পৌঁছাচ্ছ বা তো যাই হোক, নিজের পরিচয়, নিজের কিরকম জায়গা থেকে আসছো, কিরকম পরিবেশ বড় হচ্ছে, তার ছাপ পড়াচ্ছ, এ নিয়ে কিছু বলেনি। কিন্তু যারা শিখতে চাও কিছু, তাদের জন্য সে উপকারে লাগে। আমাদের এস ইকুয়াল টু কি রিলেশন ছিল, এইচ বাই এমটি। এবার যদি একক ভরের কোনো পদার্থের উষ্ণতা একক পরিমাণ করা হয়, বৃদ্ধি করা হয়, তবে যে পরিমাণ তাপের প্রয়োজন তা হলো ওই পদার্থের আপেক্ষিক তাপ। তাহলে দেখো, একক ভর নিয়েছি, একক পরিমাণ বৃদ্ধি করেছি উষ্ণতাকে, আর এমটা 1 টিটা 1, এই দুটোকে একক যদি নিই, সেক্ষেত্রে এস ইকুয়াল টু এইচ হয়ে যায়। তাই এস এর ইংরেজি আমি বলে দিচ্ছি, ইংরেজিতে কি হবে, the amount of heat required to raise the temperature of a body of unit mass by unity is known as the specific heat of the material of the body. আবার বলছি, ধীরে ধীরে বলছি, the amount of heat required to increase the temperature of the body of unit mass by unity is known as the specific heat of the material of the body. যদি ফলো করতে পারো প্লিজ ভিডিওটি দিয়ে দেবো, পজ করে রেখে রেখে, অনেক বেশিক্ষণ বলে লিখতে গেলে পড়া যাবে। আমাদের ইউনিট কে আপেক্ষিক তাপের একক কি হবে, সিএস পদ্ধতিতে সিএস পদ্ধতি এই হচ্ছে ক্যালোরি মাপা হয়, এম ভর হয় গ্রামে মাপা হয়, আর তাপমাত্রা কি হয় ডিগ্রি সেলসিয়াস মাপা হয়। তাহলে এস এর ইউনিট হবে ইউনিট অফ এস, সিজিএস এর বার করছি, ক্যালোরি বাই গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা লিখি আমরা এলজি -1 ডিগ্রি সেলসিয়াস -1। এটা কি হবে এসআই তে ইউনিট অফ এস, এস একক জুল পার্টি এবং এর বেলায় এটাকে সংক্ষেপে কয়, জুলটাকে ক্যাপিটাল জি, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স, কেলভিন হচ্ছে ক্যাপিটাল কে। এদের মধ্যে রিলেশনটা আমরা দেখব। স্যার বলো স্যার, যেটা মানে সিজিএস পদ্ধতিতে যেটা ক্যালোরি লিখলেন সেটা জুল কেন লিখলেন স্যার? মানে জুল তো কাজের একক। জুল তাপেরও একক, জুল এককটা কার্যের জন্য ব্যবহার হয়, তাপের জন্য ব্যবহার হয়। কার্যের একক জুল আর তোমার তাপের একক টুই জুল, কিন্তু তাদের মধ্যে রিলেশন আছে। সেই রিলেশনটা বলি আর কি, একটু বলে নি প্রশ্ন তুললে যাও। এই এককগুলো কেবল এই পদ্ধতিতে সমান, সিজিএস পদ্ধতিতে সমান, অর্থাৎ জুল আর ক্যালোরি কিন্তু সমান নয়। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা হচ্ছে রিলেশন, এটা জানতেই হবে। তাহলে তোমার একটা প্রশ্ন দিল যে সিজিএস পদ্ধতিতে তোমার আপেক্ষিক তাপ সংক্ষেপে এইটা লিখছি 0.09 ক্যালোরি গ্রাম ইনভার্স সেলসিয়াস ইনভার্স। এটা তার মানে কপারের দেওয়া আছে। এইটা তোমাকে বলা হলো এসআই পদ্ধতিতে স্পেসিফিক হিট অফ কপার হবে, ফাইন্ড স্পেসিফিক হিট অফ কপার ইন এসআই ইউনিটস, এইটা বলা হলো। কি বার করব সেটা একটু দেখে নিই আগে। আমার ফর্মুলা ইকুয়াল টু h/mp। এই ফর্মুলাটাকে কাজে কিভাবে লাগাবো, আমায় দেওয়া যেটা
এই এইচ বাই এমটি এই রিলেশনের মধ্যে আগে এদের মধ্যে রিলেশনটা কি বার করি, কিরকম ভাবে বার করবো? ধরা যাক আমি চেষ্টা করছি ফর ওয়াটার, ওয়াটার ক্ষেত্রে আমার বার করার সুবিধা আছে। ফর ওয়াটার স্পেসিফিক হিট ইজ ইকুয়াল টু 1 ক্যালোরি ইনভার্স ডিসটেন্স ইনভার্স। এখানে একটা কথা বললে ভালো, মোটামুটি আমাদের জানা যা যা পদার্থ আছে আমাদের চারদিকে তাদের মধ্যে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। সেই জন্য কিন্তু জলকে দিয়ে ঠান্ডা করার কাজে সবচেয়ে ব্যবহার করা। আগুন জ্বলছে, জল সেটা নয়, কারণ জল অনেক বেশি তাপ গ্রহণ করতে পারে। ব্যাপারটা যদি বুঝতে জল বেশি তাপ গ্রহণ করতে পারে সেটা আরেকবার আলোচনা আসবো, তখন আরেকবার আলোচনা করব। আপাতত তুই জেনে রাখো জলের আপেক্ষিক তাপ বেশি, অনেক বেশি পরিমাণ তাপ গ্রহণ করতে পারে, কিন্তু তার উষ্ণ বৃদ্ধি বেশি না। সেই জন্য আগুন নেওয়া জল বেশি মানে বলে আর কি। আর যাও খেয়াল করে দেখতে পারো যে ধরো একই পরিমাণ জলের উষ্ণতা বাড়াতে যখন ওভেনের উপর চাপিয়ে রাখতে হয় জলটিকে, ওভেনের উপর চাপিয়ে রাখা হয় ঘরের পদার্থ, দেখবে সেটা তাড়াতাড়ি গরম হচ্ছে, ওই উষ্ণতা তাড়াতাড়ি পৌঁছচ্ছে। কিন্তু জল গরমতে অনেক বেশি সময় নেয়, কেন? জলে তাপ বেশি লাগে। জল ঠান্ডা হতে অনেক সময় নেয়, অন্য জিনিস অনেক ঠান্ডা যায়। তুমি এটা আমাদের একটা খুব সাধারণ একটা অবজারভেশন করবে যে ধরো তুমি একটা লোহার চামচকে বা স্টেনলেস স্টিলের চামচকে যখন তো ওভেনে ধরেছো, সেটার উষ্ণতা অনেক বেড়ে গেছে, হয়তো 500-600 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সেইটাকে তুমি 5 মিনিট রাখলে অনেক ঠান্ডা হয়ে গেছে, তুমি হাত দিয়ে ধরতে পারছো, 3 মিনিট রাখলে হাত দিয়ে ধরতে পারবে। কিন্তু 500 ডিগ্রি সেলসিয়াস জলের উষ্ণতা সম্ভব নয়, কারণ জল বাষ্প হয়ে যাবে। যদি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল 5 মিনিট তারপরে সেই জলটায় হাত দিলে হাতের ছাড়ে গেছে, কারণ জল তো তাড়াতাড়ি কিন্তু তাপ ছাড়েনি বা ঠান্ডা হয়নি তাড়াতাড়ি। কেন ঠান্ডা হয়নি না? জল আরো অনেক বেশি তাপ ছাড়লে ঠান্ডা হবে, অতটা তাপ একসঙ্গে ছাড়তে পারে জল। চলে যাচ্ছি আমার ধরো ওয়াটার, তাহলে স্পেসিফিক হিট অফ ওয়াটার স্পেসিফিক হিট হচ্ছে 1 ক্যালোরি। এস ওয়াটার H2 বলে লিখলাম, সেটা হচ্ছে 1 ক্যালোরি বাই নিয়েছি 1 গ্রাম ইনটু 1 ডিগ্রি সেলসিয়াস। আপনি নেই তাহলে 1 ক্যালোরি মানে 4.2 জুল পেয়েছি। তারপর 1/1000 কিলোগ্রাম, এটা কারোর 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন জানা আছে কারোর? 73 ডিগ্রি সেলসিয়াস। নো স্যার, ক্লাস 7 এ আলোচনা করেছিলাম না, আমার মনে পড়ছে না, আমি বলেছি। ধরো আচ্ছা এর সঙ্গে একটা কথা বলে, ক্লাস 7 এ ঊর্ধ্বস্থির নিম্নস্থির মানে থার্মোমিটার লোয়ার ফিক্স পয়েন্ট আপার পয়েন্ট, নিম্নস্থির কথা বলে যেটার যে নির্দিষ্ট উষ্ণতায় জল 1 গ্রাম বিশুদ্ধ জল, সরি 1 গ্রাম বিশুদ্ধ বরফ গলে যাবে। এখন না নিলে যদি তুমি 100 নাও তাহলে কোন তাপমাত্রা হবে? তুমি 1 গ্রাম জল নিয়ে যদি 1 গ্রাম বরফ না নিয়ে যদি তুমি 100 গ্রাম বরফ নাও, তাহলে কি আলাদা কোনো উষ্ণতায় সেটা গলে জলে পরিণত হবে? না স্যার। তাহলে ভরটা উল্লেখ করার প্রয়োজন আছে? যে উষ্ণতায় শুদ্ধ জল গলে বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয়, তবে এক্ষেত্রে আরো একটি কথা হচ্ছে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ নর্মাল অ্যাটমসফিয়ারে যে টেম্পারেচারে বরফ গলে জলে পরিণত হয়, শুদ্ধ বরফ গলে, সেটা যে কোনো থার্মোমেট্রিক স্কেলের লোয়ার পয়েন্ট বা নিচে বলা হয়। আচ্ছা এবার বলো তো সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক কত? 0 সেলসিয়াস, তাই তো? এই তলায় কেলভিন স্কেলটা লিখছে। এই সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। বেশ, কেলভিনে বরফ কত কেলভিনের জল জানো? জল বরফ গলে জলে পরিণত হয় কত তাপমাত্রায়? এই উষ্ণতা কত? 80 ক্যালোরি। ক্যালোরি কেন? উষ্ণতা তাপ চাইনি, তাপমাত্রা জানতে চাই। 273 কেলভিন। 273 কেলভিন। তাহলে কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন। বেশ দেখতে পাবো নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? কত হবে জানা আছে? এটা 373 কেলভিন হবে। যারা সেকশনে উপস্থিত তাদের জন্য নিম্ন হচ্ছে পয়েন্ট, ঊর্ধ্ব আপার ফিক্সড পয়েন্ট। এখানে রেখে দাও যে কোনো থার্মোমিটারের লোয়ার ফিক্সড পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পারেচার at which ice melts at normal atmospheric pressure. এমনি ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে টেম্পারেচার at which, তো ঊর্ধ্ব স্থিরাঙ্কের সংজ্ঞা কি হবে আবির? প্রমাণ চাপে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল বাষ্পে পরিণত হয়। আচ্ছা সকলে শুনেছো তোমরা, প্রমাণ চাপে যে উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয় বিশুদ্ধ জল, তাই তো? ঠিক বললাম?
এবার হ্যাঁ তাহলে স্যার। আমি একটু আগে চান করে ভিজে গামছাটা তারে শুকোতে দিলাম। তাহলে এখন আমার এখানে মোটামুটি ধরো যেখানে শুকোতে দিয়েছি সেই জায়গাকার উষ্ণতা যদি 30°C হয়, খানিকটা বাদে দেখবো গামছাটা শুকিয়ে গেছে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমি বিশুদ্ধ জলে চান করেছি, গামছাটা বিশুদ্ধ জলে ভিজেছে এবং সেই বিশুদ্ধ জল বাষ্পে পরিণত হয়েছে 30°C। তাহলে 30°C হচ্ছে উৎস স্থিরাঙ্ক, তাই তো? এবং এখন ধরে নিচ্ছি আমরা বায়ুমণ্ডলীয় চাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপই আছে। না স্যার, ওটা তো জল ফুটে বাষ্পে পরিণত ঠিক, হয়। কারেক্ট। ওই শব্দটাই আমি চাইছিলাম। অর্থাৎ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ জলের স্ফুটন হয়, বিশুদ্ধ জল ফুটতে থাকে, the temperature at which under normal atmospheric pressure pure water starts to boil. আমার গামছা শুকোচ্ছে যখন গামছাটা ফুটছে না। আমি বুঝতে পেরেছো কোথায় ডিফেক্ট বলছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সুতরাং কেয়ারফুল থাকতে হবে। তাহলে এইবার খুব ভালো করে দেখো, এইখান থেকে এটা 273, এখান থেকে এটা কত ঘর গেল সেলসিয়াসে? 100 ঘর। 100 ঘর। ফারেনহাইট বলছি, কেলভিন স্কেলে কত ঘর গেল? সেই 100 ঘর, তাই তো? আমরা যদি এদিকে Yes, sir. -273°C এত ঘর পিছিয়ে আসি, তাহলে এইটা তাহলে 0 কেলভিন হবে। অর্থাৎ সোজা কথায় 273 ঘর যাওয়ার যদি 0 পাই, তাহলে এখান থেকে 273 ঘর যাওয়ার 273 পাবো, কারণ কেলভিন স্কেল 0 থেকে শুরু হয়। তাহলে এবার আমার যে প্রশ্নটায় আমি থম দিলাম সেই জায়গাটা ফিরছি, এটা একটা মানে এই জায়গাটা বসাবো বলে আমার এই এক্সারসাইজটা হলো। সেটা কি? সেটা হচ্ছে যে তাহলে 100 ঘর সেলসিয়াস স্কেলে আর কেলভিন স্কেলে 100 ঘর কি আলাদা? এখানে সেলসিয়াস স্কেলে 100 ঘর তাপমাত্রা বৃদ্ধি যা বোঝাচ্ছে, কেলভিন স্কেলে 100 ঘর তাপমাত্রা বৃদ্ধি তো তাই বোঝাচ্ছে। অর্থাৎ সোজা কথায় সেলসিয়াস স্কেলে 1°C তাপমাত্রা বাড়া, আর এখানে 1°C তাপমাত্রা বাড়ো। ধরো এখানে কথার কথা বলছি, এখানে এটা মুছে দিলাম। এখানে 24°C থেকে তুমি তাপমাত্রা বাড়িয়ে 25° হলে, 24 থেকে বাড়িয়ে 25 হলে, এইখানে তার মানে তুমি 273 তো আচ্ছা 273 যখন এক কাজ করি 27 থেকে বাড়িয়ে 28 করি, 27 থেকে বাড়িয়ে তাপমাত্রাটা 28 করি। এখানে আমরা তাপমাত্রাটা 300 কেলভিন থেকে বাড়িয়ে 301 কেলভিন করলাম। তাহলে আলাদা তাপমাত্রা হলো, আলাদা তাপমাত্রা বৃদ্ধি হলো? না স্যার। 27°C মানে 0 পর 27 ঘর গেছি, তাহলে 273 পর 27 ঘর গেলে তো হয় 300 হয়। তাহলে 27 থেকে 28 1°C তাপমাত্রা বৃদ্ধি, আর 300 থেকে 301 সেটাও 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে 1°C মানে যতটা বৃদ্ধিকে বোঝায় 1 কেলভিনও ততটাই বৃদ্ধিকে বোঝায়, আলাদা কিছু বোঝায় না। তাহলে এই যে 1°C এটা তো উষ্ণতা নয়, উষ্ণতা বৃদ্ধি হ্রাস। আমরা যে টিটা ব্যবহার করছি এই টিটা কি তাপমাত্রার বৃদ্ধি হ্রাস, এটা তো উষ্ণতা বৃদ্ধি হ্রাস। তাহলে আমি ডাইরেক্ট 1 কেলভিন বসিয়ে পারবো। এইবার আশা করি আর কোনো সমস্যা নেই। এইবার 1000টাকে উপরে যখন তুলবো তাহলে আমার গুণ করলে জিনিসটা কি দাঁড়াবে? 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আমার একটা জিনিস এখানে দেখতে পেলাম যে জলের বেলায় যেটা আপেক্ষিক তাপ জলের মান সিজিএস ইউনিটে, এসআই ইউনিট কিন্তু আপেক্ষিক তাপের ভ্যালু কিন্তু 4200 জুল পার কেজি কেলভিন। আমি তোমাদের প্রশ্ন দিয়েছিলাম কি, ফাইন্ড দ্য স্পেসিফিক অফ কপার ইন এসআই ইউনিটস। স্পেসিফিক অফ কপার ইন এসআই ইউনিটস এটা আমরা কি করব? ঠিক একই পদ্ধতি চালাবো। অর্থাৎ সোজা কথায় এস সিইউ এইটা চাইছি। তাহলে আমার এখানে পুরো এম এইচ বাই এমটি, এইচ কত না এটা 0.09 ক্যালোরি, সেই 1 গ্রাম, কারণ ডেফিনিশন অনুযায়ী 1 গ্রাম কপারের 1°C তাপমাত্রা বৃদ্ধি করতে কত হিট লেগেছে? 0.09 ক্যালোরি হিট লেগেছে। তাহলে আমরা এবারে কি করব? তাহলে এটা করব, তাহলে 0.09 into 4.2 জুল 1/1000 কেজি আর 1°C কে 1 কেলভিন। সহজ কথায় 0.09 into 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে দেখো একটা জিনিস বোঝাতে পারলাম যে সিজিএস সিস্টেমে তোমাকে কোন পদার্থের কিতাব যাই দিয়ে থাকুক না কেন সেটাকে 4200 দিয়ে গুণ করি, তাহলে আমরা এসআই ইউনিটে সেই ম্যাটেরিয়ালের কিতাব পেয়ে যাব। এই অবধি ক্লিয়ার? স্যার বলো। বলছি লাস্ট স্টেপের আগের স্টেপটায় আপনি ওখানে যেটা লিখেছেন 1/1000 কেজি ইনটু 1 কেজি, ওটা কেলভিন হবে না? ঠিক, আসল কথা এটা ইনার্সি অফ পেন আর কেজি না, সেই জায়গাটা আমার বোঝা ছিল। স্থিতিজড় করেছো, শেষকালে ঠিক লিখেছি তাও না? হ্যাঁ স্যার। প্রশ্ন আছে কিছু? না স্যার। বেশ, এই জায়গাটুকু পরবর্তীতে আমি পরের দিন কয়েকটা অঙ্ক করবো যাতে এটা আরেকটু ক্লিয়ার হয়, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা লিখে রাখবে, নোট করে রাখবে, পরের দিন ক্লাস করার সময় আগে জেনে নেবে। তারপর আমরা ক্লাস আবার শুরু করবো, ঠিক আছে?
আজকে ক্লাস আপাতত এখানে শেষ করছি। প্রত্যেককে বলছি ক্লাস করে দাও। আর ওকে স্যার। আমি ইয়ে দিয়ে দেবো, ইউটিউব লিংক দিয়ে দেবো গ্রুপে, দেখে নিও যদি অসুবিধা হয়।